ভাঙড় মানেই বোমা গুলি অশান্তি খবরের শিরোনাম। এই ভাঙড় সেই ভাঙড় যেখানে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন হয়েছিল। জমি জীবিকা রক্ষা কমিটি তারা আন্দোলন করেছিলেন, তারপর তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে ভোটেও প্রার্থী দিয়েছেন, কিন্তু আস্তে 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 তারা ক্ষয়িষ্ণু। তাহলে তাহলে এই ভাঙড় একসময় তৃণমূলের আরাবুলের ছিল। আরাবুল ইসলামের পরে আইএসএফ, নওশাদ সিদ্দিকী এখানকার বিধায়ক হন। এবারও নওশাদ সিদ্দিকী আইএসএফ এর হয়ে দাঁড়াচ্ছে। আর আরাবুল না, আরাবুল এবার এখানে নেই, কিন্তু এবার শওকত মোল্লা, তৃণমূলের শওকত মোল্লা এখানকার প্রার্থী। আর হ্যাঁ, এখানে হিন্দু ভোটও আছে খুব কম সংখ্যক, কিন্তু সেই হিন্দু ভোট কোন দিকে যাবে সেটাও ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভাঙড়ের জন্য। ভাঙড়ের মানুষ কি ভাবছেন জানার জন্য আমাদের আজকের হটস্পট ভাঙড়। ভাঙড় নিয়ে কথা বলতে গেলে আরাবুল ইসলামের কথা বলতে হবে। ওই যে যাকে একসময় তৃণমূল বলেছিল তাজা নেতা, সেই আরাবুল ইসলাম দলের প্রতি অভিমান ক্ষোভ বসে গেলেন পরবর্তীতে আইএসএফ এর ক্যান্ডিডেট। কিন্তু আরাবুল ইসলাম যে জায়গাটা ছেড়ে গেলেন সেই জায়গাটা হলো ভাঙড়ে শওকত মোল্লা। এই শওকত মোল্লা এবার তৃণমূলের প্রার্থী। এই পূর্ব ক্যানিং ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা মানে আরাবুল ইসলাম তৃণমূলের একটা কনফিডেন্সের জায়গা ছিল। না, সেটা তৃণমূল দেখেছে আরো কনফিডেন্সের ভালো ভালো লোক এসছে মমতাজির কাছে, সেই জন্যতে আরাবুল ইসলামের প্রয়োজন নেই। এই যে ভাঙড়, এই ভাঙড় তো আপনি একেবারে হাতে তালুর মতো চেনেন। ভাঙড়ের মানুষ প্রতীক দেখে ভোট দেয় নাকি মানুষ দেখে ভোট দেয়? ভাঙড়ের মানুষ গতবারে নওশাদ সিদ্দিকীকে দেখে ভোট দিয়েছে, এবারেও তাকে দেখেই ভোট দেবে। প্রতীক বা অমুক এটা সেটা কোনো ব্যাপার নয়, ব্যক্তি দেখি ভোট। মানে ভোট এলেই একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায়, এটা থেকে বেরোনো যায় না। আপনি তো এতদিন ধরে আপনি ভাঙড় একদম হাতের মুঠোর মতো চেনেন, আপনি ভাঙড়ের একজন নেতা, আজ না হয় এক দল থেকে আরেক দলে গেছেন, কিন্তু এই অশান্তিটা কখনো মেটানো যায় না। এসব অশান্তি তো মিটবে না, সেটা তো যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্যই হচ্ছে। ভাঙড়ে তৃণমূলের একটা ইকুয়েশন কাজ করে, এখানে বিক্ষুব্ধ তৃণমূল, যাদের রাগ আছে অভিমান আছে তৃণমূল নিয়ে, এবং তাদের একটা নাম আছে কাইজার আহমেদ। এই কাইজার আহমেদ একসময় আরাবুল ইসলামের ছায়া সঙ্গী। যেই প্রার্থী হিসেবে দাঁড়ান না কেন যে দলেরই, বলা হয় ভাঙড়ে নাকি কাইজার আহমেদ যতক্ষণ ফিল্ডে না নামেন ততক্ষণ পর্যন্ত ভোট হয়। ফিল্ডে নেমেছেন আপনি? না, এবারে তো আমি ফিল্ডেই নেই। কেন? যে প্র্যাকটিস সে মনে করিনি। আপনি তো তৃণমূল ছেড়ে আইএসএফ জয়েন করতে পারতেন, করেননি তো? না, আমি করিনি, জয়েন করিনি। এবং আমি দিদিকে এখন অবধি ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। আমি দেখছি যে কতদিন এই ভাঙড়বাসীকে মুক্তি দেওয়ার জন্য আমরাও একটা সংকল্প এবং শপথ করে রেখেছি। দেখা যাক আগামী দিনে কী হয়। এই নওশাদ সিদ্দিকী উল্কার মতো উত্থান। নওশাদ সিদ্দিকীর জন্য ভাঙড় তৃণমূলের হাত ছাড়া হয়। নওশাদ সিদ্দিকী এবারও ভোটে দাঁড়িয়েছেন, বলছেন মানুষের ভালোবাসায় জিতবেন। 5 বছর বিধায়ক ছিলেন, নতুন করে ভোট চাইতে আসছেন, কি বুঝছেন মানুষের মন? মানুষ স্বতঃস্ফূর্ততা যেভাবে দেখছি অবাক হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, 5 বছর ধরে এদের বিপদে আপদে এদের সাথে আমি ছিলাম। এখন এরা দুহাত ভরে আশীর্বাদ করছে, দোয়া করছে। এবারে মার্জিন ডবল হবে। কথা বলে যে ভাঙড়ের সব পরিবর্তন হয়, শুধু ভাঙড়ের অশান্তিটা রয়ে যায়। সরকার যদি চায় হিংসা হবে, না চাইলে হবে না। নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছিল, নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে প্রার্থী করেছে, স্বাভাবিকভাবেই হিংসা হচ্ছে। 5 বছরে আমি কি করেছি তার প্রমাণে দেখুন, এটা দেখুন, কোটি টাকার থেকে বড় জিনিস কি আছে? 4টে আম আছে, 2-4টে কাঁচকলা আছে, এই যে ভালোবেসে দিচ্ছে, এটা আমার কাছে কোটি টাকা মিনিস্ট্রির থেকে বড় জিনিস। 5 বছর এটা আমি কামাতে পেরেছি। নতুন পিচে খেলা তো আপনার এটা। যারা ব্যাটিং করে, নতুন পিচ আর পুরানো পিচ হোক আর স্পিন হোক আর প্রেশার হোক, যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। আচ্ছা, দলনেত্রী এসে বলছেন আপনার নিরাপত্তা নিয়ে টেনশনে রয়েছেন, আপনার নিরাপত্তা নিয়ে সমস্যা কোথায়? দেখুন, আমার কিছু সিকিউরিটি তুলে নিয়েছে ওরা,
গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমার গাড়ির উপর বোমাবর্ষণ হয়েছে, এবং নওশাদ আরাবুলকে নেওয়ার একটাই কারণ, ঢিল দিয়ে ঢিল মা ও আরাবুলকে দিয়ে আমাকে খুন করানোর চেষ্টা করছে। আপনি নৌশাদের কথা বলছেন, নৌশাদ প্রচারে বেরিয়ে আম, কাঁঠাল, এঁচড়, ডিম এসব পাচ্ছেন, বলছেন এই ভালোবাসাটাই শেষ কথা, ভালোবাসা দিয়ে ভাঙড় জিততে চান। সেটা ভাঙড়ের মানুষ জানে। গত 5 বছর প্রচুর ভালোবাসা দিয়েছেন উনি। সেই ভালোবাসার অঙ্কটা অনেক বড়। মানে উনি নওশাদের নেতৃত্বে 4টে ছেলে এখানে খুন হয়েছে। এছাড়াও আমাদের 21 জন ছেলে পঙ্গু। সাধারণ মানুষের জীবন মরণের যে প্রশ্ন, জীবন জীবিকার যে প্রশ্ন, সেই প্রশ্নে কোনো মানুষের পাশে দাঁড়ায়নি। এর চাইতে বড় অবদান বোধহয় নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে কিছু নেই। আপনি আরাবুলের কথা বললেন, আপনি কাইজারের কথা বললেন না। কাইজার তো এখনো পর্যন্ত আইএসএফে যাননি, তিনি তৃণমূলে রয়েছেন, কিন্তু তিনি প্রচারে বেরোচ্ছেন না। দলের মধ্যে কোনো সমস্যা আছে, এটার প্রভাব পড়বে? কে তৃণমূলে আছে? এসব নেশা ব্র্যান্ড আমরা অনেক আগে আউট হয়ে গেছে, এসব ব্র্যান্ড নেই। এরা দলের কেউ নয়, এরা হচ্ছে সবচেয়ে দলের বড় গাদ্দার। এরা যখনই নির্বাচন আসে তখনই পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করে, আজও করে যাচ্ছে। ভাঙড় মানে এখানে সবাই বলছে যে এখানে একটা বাইনারি লড়াই। এই বাইনারি লড়াই কীরকম না, তৃণমূল আর আইএসএফের মধ্যে, এখানে বিজেপি কোথায়? দেখুন, ভাঙড়ে গত বছরে গত বিধানসভায় আইএসএফ জিতেছিল, তার আগের বিধানসভায় এখানে তৃণমূল জিতেছিল। সুতরাং আমরা ভাঙড়ে যখন এখনো পর্যন্ত জিততে পারিনি, সুতরাং আমাদের বলবে যে আমরা 3 নম্বরে আছি। কিন্তু ভারতীয় জনতা পার্টির ভাঙড়ে একটা ভালো ভোট আছে। সেই ভোটটা যদি দুটো পক্ষ ভাগ হয়ে যায়, আইএসএফ এবং তৃণমূল, সেখানে আমাদের তো একটা সম্ভাবনা থেকেই যায়, এবং সেই সম্ভাবনায় আমরা লড়াই দিচ্ছি। আমি দেখছি নৌশাদ সিদ্দিকী যাচ্ছেন, বাড়ি থেকে মানুষ ডিম, এঁচড় যা পাচ্ছেন দিচ্ছেন। ভালোবাসা কেন হঠাৎ, মানে নৌশাদ সিদ্দিকী ভালো লেগেছে তাই ভালোবাসি তাই। কেউ ডাব দিচ্ছে, কেউ ঠান্ডা দিচ্ছে, কেউ তরমুজ দিচ্ছে, এগুলো আমার বাপ দাদার খেলে আনন্দ এরাম পার্টি পাঠালে এরাম গুলিগোল্লা বোমা বন্দুকের হয়নি। এই শওকত মোল্লা ক্রিমিনাল এসে ছাপ ভাঙড় থানায় হচ্ছে। ভাঙড় খুবই শান্তপ্রিয় জায়গা এবং এখানকার প্রত্যেকটা মানুষও কিন্তু খুব শান্তিপ্রিয়। নৌশাদ সিদ্দিকী বলছেন ভালোবাসা দিয়ে জিতবেন ভাঙড়। না, ভালোবাসা দিয়ে জেতা সম্ভব, হ্যাঁ ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব, কিন্তু তার উপরে আবার বিবেক করতে হবে যে যারা উন্নয়নমূলক এত কাজ করছে মহিলাদের জন্য বলো বা সাধারণ, মানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে এবং শেষ যাত্রা পর্যন্ত যে উন্নয়নমূলক কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একজন পার্টির তরফ থেকে যদি বলেন যে ভালোবাসা দিয়ে আমি মানুষের মন জয় করে নেবো, সেটা একদম বৃথা কথা। টিএমসি তো সমস্ত রকম কাজ করেছে গ্রামে, টিএমসি তো কাজ করছে। উনি তো আগের 5 বছরে কিছুই দেখাতে পারেননি, এবং আগামী 5 বছরে আমরা যে ওনাকে মানে আর একটা সুযোগ দেব, সেটা আমরা কিভাবে দেব? আমরা তো কোনো ভরসা পাচ্ছি না। এখন যে দেখছি উন্নয়ন যে করবে, তাকে ভোট দেওয়া উচিত। একসময় বাম জামানা ছিল, তারপরে তৃণমূল জামানা, লোকে বলে আসলে ওটা নাকি আরাবুল জামানা। সেই জামানাও শেষ। নওশাদ সিদ্দিকী গত 5 বছরের বিধায়ক, এবারও ভোটে দাঁড়িয়েছেন। তিনি বলছেন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চান তিনি, মানুষ তাকে ভালোবাসেন, তাই তিনি আবার জিতবেন। ওদিকে এবার আর আরাবুল নন, শওকত মোল্লা দাঁড়িয়েছেন। কিন্তু ব্যাকফায়ার হবে, অর্থাৎ পিছনে কলকাঠি নাড়বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কি সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? বিজেপি না, এখানে অন্তত বিজেপি সেভাবে নেই। লড়াইটা হবে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে, আর সেই লড়াইয়ে যেন বোমাগুলি না হয়, সেই লড়াইয়ে যেন প্রাণ না যায়। ভাঙড়ের মানুষ সেটাই চাইছেন। হুগলির আরামবাগ,
একদিকে ইতিহাস, অন্যদিকে নানা ইস্যুর চাপ। এই আরামবাগে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন দুর্গেশ নন্দিনী। এই আরামবাগেই প্রায় সময় কাটাতে আসতেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। আর এই আরামবাগই বারবার খবরের শিরোনামে উঠে আসতো সন্ত্রাসের কারণে। বাম আমলে আরামবাগবাসী দেখেছে একের পর এক সন্ত্রাস। 2011-এ পরিবর্তনের হাওয়া, ঘাসফুলের দাপট। না, তারপরেও খবরের শিরোনামে উঠে এসেছে আরামবাগ, উত্তপ্ত হয়েছে আরামবাগ। তবে সেই আরামবাগ আর এই আরামবাগে অনেক তফাৎ। এই আরামবাগ এখন অনেক শান্ত, কিন্তু সমস্যা তো রয়েছে। এই আরামবাগে কি কি সমস্যা রয়েছে, আরামবাগবাসী ভোটের আগে কি কি ভাবছে জানতে আমি সোনিয়া হাজির হয়েছি আজ আমার হটস্পট আরামবাগ। একসময়ের বামদুর্গ আরামবাগ। এই আরামবাগ রাজনৈতিক দিক থেকে নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে। 2011-এ ঘাসফুলের দাপট দেখেছে আরামবাগবাসী। 2021-এ আবার পদ্ম ফুলের দাপট শুরু হয়। যদি আরামবাগের রাজনৈতিক ইতিহাস দেখা যায় তাহলে 2021-এ কি হয়েছিল? 2021-এ বিজেপির মধুসূদন বাগ জয়লাভ করেছিলেন তৃণমূলের সুজাতা মণ্ডলকে হারিয়ে। অনেকের অভিযোগ ছিল বহিরাগত প্রার্থী। 2024-এ সাংসদ মিতালি বাগ তৃণমূলের তরফে জয়লাভ করেন, কিন্তু এই দুক্ষেত্রেই ভোটের মার্জিন ব্যবধান খুব কম ছিল, 5-6-7 হাজারের মধ্যেই ঘোরাফেরা। অর্থাৎ একটা সুইং ভোটার তারা রয়েছে, সেই সুইং ভোটাররা খুব বেশি এফেক্টিভ। এবার আগের বার 2021-এ জেতা মধুসূদন বাগ না, বিজেপি কিন্তু তার উপর আস্থা রাখলো না। এবার হেমন্ত বাগ প্রার্থী বিজেপির। অন্যদিকে আরামবাগ, যেখানে অভিযোগ ছিল বহিরাগত প্রার্থী সুজাতা মণ্ডল হেরে গিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে, এবার ঘরের মেয়ের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। মিতা বাগ প্রার্থী। কি হয় এবার আরামবাগের রাজনৈতিক দিক থেকে? অবশ্যই তা আর কয়েকদিনের অপেক্ষা। আরামবাগ কৃষি প্রধান অঞ্চল। ডিভিসির ছাড়া জলে এই কৃষি প্রধান অঞ্চলগুলো একেবারে ডুবে যায়, বন্যা পরিস্থিতি তৈরি হয়। আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট বিভিন্ন জায়গা এরকম রয়েছে যেগুলো বছরে একবার শুধু বন্যা পরিস্থিতি তৈরি হয় তা নয়, ডিভিসির এই ছাড়া জলে অন্তত 3 বার তাদের বছরে এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই যে বিস্তীর্ণ এলাকা দেখছেন, এই যে চাষাবাদ হয় এখানে, এই সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের মাথায় হাত পড়ে যায়, কারণ কি করবে তারা? একটা কৃষি প্রধান জায়গা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখি যে বন্যা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় আরামবাগে। সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা নানা অভিযোগ করেন। আমরা দেখি যে রাজ্য কেন্দ্রের ক্ষেত্রেও এই ডিভিসির জল ছাড়া এগুলো বলা হয়, কিন্তু আলটিমেটলি সাফারার হতে হয় সাধারণ মানুষকে। এর থেকে বেরোনোর উপায় কি? হুগলি জেলার এখানে যে বন্যা প্রবল অঞ্চল আছে সেখানে পাড়গুলোকে স্ট্রেনথেন করা এবং যাতে জল না আসে, নিয়ন্ত্রণে আসে, বা জল যাতে বেরিয়ে যায়, সুয়েজ সিস্টেমটা সেটাও একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা চুলচেরা বিশ্লেষণ করে বন্যা দুর্গত মানুষের যাতে আগামী দিনে বানভাসী মানুষের কান্না না শুনতে হয় তার জন্য আমাদের সরকার, রাজ্য সরকার আগেই সদর্থক পদক্ষেপ নিয়েছে অন্যান্য জেলার ক্ষেত্রে, এবং এখানেও স্থানীয়ভাবে আমরা সেই পদক্ষেপেরই অংশীদার হয়ে আমি এখানে সাধ্যমতো চেষ্টা করব। বন্যার সময় তো এখানে ভয়ানক অবস্থা হয়ে যায়। হ্যাঁ, বিশাল অবস্থা, মানে গোটাই তো ডুবে যায়, রাস্তাঘাট সব ডুবে যায়, চাষবাস সব তো ক্ষতি। হ্যাঁ সব ক্ষতি হয়ে যায়। তো সরকারের থেকে সাহায্য পাও? হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার 1,500 করে পাই। এই যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলার বাড়ি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আর লক্ষ্মী ভান্ডারটা যে দেয় আমাদের খুব সহযোগিতা হয়। এই এলাকা সব তো জলে ডুবে থাকে। সব জলে ডুবে থাকে, সমস্যা। কতটা জল হয়ে যায়?
এক বুক করে জল পাইরে পড়ে যেতে হয় আমরা সব। তাহলে ক্ষতিপূরণ পেয়েছো তোমরা? এই যে বাড়ি এই তো বাড়ি দিয়েছে দিদি বাড়ি পেয়েছো? হ্যাঁ দিদি বাড়ি দিয়েছে। বন্যার সময় কি খুব ভয়ানক হয়ে যায়? খুব ভয়ানক হয়ে যায়, বাস করা অসম্ভব এমন হয়ে যায়, ধান চাল ডুবে যায়, মাঠের ধান হয়ে সেগুলো ডুবে যায়, ঘর থেকে বেরোনো যায় না, এমন অবস্থা ঘটে। সেই সময় কোথায় গিয়ে থাকেন? ওই ঘরের মধ্যেই থাকতে হয়, কোনো রকমে বেরোতে হয়, এতখানা জল পেরিয়ে রাস্তায় যেতে হয়, এই রাস্তাটা ডুবে যায়। হটস্পট আরামবাগ। আরামবাগের কথা বললে ভাবা দিঘির কথা বলতেই হবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ভাবা দিঘির সামনে। এই ভাবা দিঘিকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আরামবাগে কম রাজনীতি হয়নি, কেন্দ্র রাজ্য সেখানেও রাজনীতি দেখা গেছে। একটু পিছনে ফিরতে হবে, 2000 সাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী, আর তিনি পাশ করেছিলেন এই রেল প্রকল্প। কিন্তু তারপর অনেক জল গড়িয়ে গেছে, বছরের পর বছর কেটেছে, জমি জট, এবং বলা ভালো 52 বিঘের এই ভাবা দিঘিকে নিয়েই জট, কারণ এর ওপর দিয়েই সেই রেল প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু এখানকার মানুষজন যারা, তারা বাধা দিয়েছিলেন, তারা চাননি, কারণ এখানে অনেক রুজি রুটি নির্ভর করত এই ভাবা দিঘির উপর। অবশেষে 2025 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, নির্দেশ দেয় হাইকোর্টকে, এবং তারপর হাইকোর্টের নির্দেশে অবশেষে জট কাটে। নির্দেশ দেওয়া হয় 3 মাসের মধ্যে কাজ শুরু করতে হবে, এবং হ্যাঁ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেন্দ্র রাজ্য এবং ভাবাদিঘি আন্দোলনকারী যৌথভাবে ত্রিপাক্ষী বৈঠকে একটা পথ বেরিয়ে এসছে। ওরা আমরা তো 12 বছর মামলা করেছি, 12 বছর কোর্টে গেছি, আন্দোলন করছি। সেই হিসেবে ভাবাদিঘি যে গ্রামবাসীর যেটা পাওনা আছে, ক্ষয়ক্ষতি যেটা আছে, হ্যাঁ, সেটা দিতে হবে, দেখি ন্যূনতম দিয়ে কাজ শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। আপনারা খুশি? আমরা খুশি, দেব। খুশি তখনই হবে যখন আমাদের আবেদনগুলো পূর্ণ হবে। আপনাদের তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে, খুশি আপনারা? খুশি বলতে কি, আমাদের যে দাবি দেওয়া রয়েছে, যদি ওরা মনে করে যে আমরা সবটাই পূরণ করবো, তাহলে আমরা আরও খুশি হব। আর ওই যে কটা জিনিস দিবার কথা রয়েছে, যদি দেয় আরও ভালো লাগে। আরামবাগ বহু পুরনো শহর, কিন্তু যুগের পর যুগ ধরে এই আরামবাগবাসীকে একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে, নিকাশি ব্যবস্থা। কোনো সমস্যা রয়েছে এলাকায়? কোনো সমস্যা বলতে আমাদের একটু রাস্তার সমস্যা আছে, একটু ড্রেনের সমস্যা আছে। আমরা বাচ্চাদের স্কুলের সমস্ত সব কিছু সুখ সুবিধা পেয়েছি। আমরা এখন অবধি ভালোই ছিলাম, ভালোই আছি। এরপরে কেমন থাকবো সেটা বলতে পারছি না। তো বাস্তব ক্ষেত্রে এই সমস্যা যেটা ছিল বিগত 15, 20, 30 বছর আগে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করেছে। বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, তার যে চিন্তাভাবনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে আজকে বন্যাটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। বিধায়কের কাছ থেকে সাহায্য পাওয়া গেছে না সাংসদের থেকে সাহায্য পাওয়া গেছে? বিধায়কের কাছ থেকে সেরকম সাহায্য কিছু পাওয়া যায়নি, তবে সাংসদ মিতালি বাগ উনি কিন্তু একটু অ্যাক্টিভ আছেন। উনি দেখছি আরামবাগেরও বিভিন্ন নদীর জায়গা দিয়ে যাচ্ছেন, বা আমাদের এখানেও আসছেন। রেলের ব্যাপারে ওনার উদ্যোগ ছিল। ভোট দেওয়ার আগে কি বিষয় মাথায় রাখবেন? লক্ষ্মীর ভান্ডার তো অনেকে পায়, কিন্তু সেটাই কি মনে হয় ভোটে একটা বড় ফ্যাক্টর হতে পারে, নাকি অন্য বিষয়গুলোও মাথায় থাকবে? না, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, অনেক কিছুই চিন্তা করতে হবে। সর্বাঙ্গীন বিকাশের জন্য, তাদের সামগ্রিক সুবিধার জন্য যে সমস্ত জিনিসগুলো তারা এক্সপেক্ট করে, হ্যাঁ, সেটা দিকে যদি নজর দেন। তবে হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেয়ে মানুষের অনেকখানি উপকৃত হয়েছে, তারা অনেকখানি নিজেদেরকে আত্মনির্ভরশীল মনে করছে। সারাদিন আরামবাগ ঘুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরে, রামকৃষ্ণদেবের জন্মস্থান। যা বুঝলাম, ইতিহাসের আরামবাগ আজ ইস্যুর আরামবাগ। কৃষি, নিকাশি, বন্যা সব মিলিয়ে মানুষের বাস্তব সমস্যাগুলোই এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে, বেশ কিছু সমস্যা রয়েও গেছে। ভোটের আগে তাই একটা প্রশ্নই ঘোরাফেরা করছে, এবার কি বদলাবে আরামবাগের ছবিটা?